মিলি আমার গালে একটা চুমু দিয়ে বলল, আবিদ, আমারও মা হতে ইচ্ছে হয়, কিন্তু এই বাজে অবস্থায় তার কি করে সম্ভব বলো? এসব ভাবতে হবে না, তুমি ড্রয়ার থেকে ওষুধ নিয়ে এসো, খেয়ে ঘুমাই। আবিদ, ভালোবাসা যেমন সুন্দর, ভালোবাসার শেষটা আরো 1000 গুণ কষ্টের। তুমি ওষুধ নিয়ে এসে পাশে শো। ওষুধ আমার হাতে দিয়ে মিলি আমার মাথার কাছে এসে বসল। মাথায় আস্তে আস্তে হাত বুলিয়ে দিচ্ছে আর কপালটা চেপে দিচ্ছে। আমার মুখের দিকে এক পলকে তাকিয়ে আছে। আমি হেসে দিয়ে বললাম, আমাদের বাচ্চা তোমার কোলে আসলে এমন কি আদর করতে পারতে? বাচ্চা নিয়েই থাকতে, আমার ভালোবাসায় ভাগ বসাতো, আমার দিকে তোমার খেয়ালই থাকতো না। আচ্ছা শোনো না, আমি কি আমার বাবা মাকে আসতে বলবো? অনেকদিন হলো, তাদের দেখি না। আরে না, এসবের কি দরকার, এভাবেই ভালো আছি। মিলির মনটা হঠাৎ করে খারাপ হয়ে গেল। মিলির বাবা মায়ের সাথে যোগাযোগ নেই প্রায় 2 বছর। আমরা ভালোবেসে পরিবারের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছি। মিলির বাবা আমার বড় মামা হন। আমার বাবা প্রচণ্ড রাগী মানুষ। তার চেয়ে বড় কথা হলো তার কাছে আগে সম্মান। আমরা বিয়ে করলে নাকি তাদের মান সম্মান নষ্ট হয়ে যাবে, সেই জন্য তাদের কাছ থেকে আমরা দুজন মানুষ অনেক দূরে। যদিও পালিয়ে বিয়ে করার আগে থেকেই আমি ভালো একটা কোম্পানিতে চাকরি করছি, যার কারণে বেশি বেগ পেতে হয়নি। বিয়ে করেই আলাদা বাসা নিয়ে দুজনে থাকছি। হয়তো বাবা মায়ের কাছ থেকে অনেক দূরে আছি, কিন্তু আমাদের দুজনের একে অপরের ভালোবাসা একটুও কমেনি, বরং অনেক বেড়েছে। আমার মা মাঝে মাঝে আমার সাথে যোগাযোগ করে, কান্নাকাটি করে। ছোট বোনটাও বায়না ধরে ওর কাছে যেতে, কিন্তু বাসায় গেলে বাবা তো মেনেই নেবে না, বরং আমি এবং মিলি দুজনেই বিপদে পড়ে যাব। আর তাছাড়া যেখানে বাবা তার সম্মানের জন্য আমাদের মেনে নেয়নি, আর একটাবার ফোনও দিতে পারলো না, সেখানে তার সম্মান নিয়েই থাকুক। আমার মতো সন্তান দিয়ে আর কি হবে? ভালোবেসে বিয়ে করাটা তার কাছে খুবই খারাপ। বাসা থেকে বের হওয়ার আগে অনেক রিকোয়েস্ট করেছি, মামা এবং বাবার পা ধরেছি আমি আর মিলি, কিন্তু কোনো লাভ হয়নি। তাই বাধ্য হয়ে বাসা থেকে বের হয়ে এসেছি। কয়েকদিন ধরে মা এবং ছোট বোনের সাথে কোনো যোগাযোগ নেই। ইচ্ছে করেই ফোন অফ করে রেখেছি। তাদের সাথে কথা বলে কষ্ট অনেক বেড়ে যায়। সন্তানদের মায়ের প্রতি মায়া টান থাকবে স্বাভাবিক। যে মায়ের হাতে খাবার না খেলে পেট ভরতো না, সেই মাকে ছাড়া আজ কত দূরে আছি, কতদিন দেখি না তাদের। মিলি হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। সমস্ত ভাবনায় ছেদ ঘটিয়ে দিল। আমি মিলির হাতটা ধরলাম, কি জবাব দিব বুঝতে পারছি না। ক্রমান্বয়ে মিলির কান্না বেড়েই চলল। আমি ওর হাতটা ধরলাম। মিলি, তুমি যদি এমন করো, এতে তো আমি আরো অসুস্থ হয়ে যাব। যেখানে তুমি আমাকে সাহস দিবে, সেখানে তুমি আমাকে ভেঙে দিচ্ছ। এটা কি ঠিক? আবিদ, তুমি ছাড়া আমার কেউ নাই। সেখানে তোমার এই অবস্থায় আমি কিভাবে ঠিক থাকি বলো? আল্লাহর উপর ভরসা রাখো, আর আমার জন্য দোয়া করো। দেখবে একদিন ঠিক স্বাভাবিক হয়ে উঠব। মিলি আমার জন্য প্রায় নামাজ পড়ে, দোয়া করে। মিলির আল্লাহর কাছে একটাই চাওয়া, তাহলে আমাকে ওর জীবনের সারা জীবনের জন্য রাখা, সুস্থ স্বাভাবিক হয়ে যেন উঠতে পারি। কিন্তু বিধাতা হয়তো তা চায়নি। বিচ্ছেদ কপালে লিখে রাখছিলাম। তিনি যা করবেন ভালোর জন্যই করবেন। হয়তো মিলির জন্য ভালো কিছু অপেক্ষা করছে, নয়তো খারাপ। হাসি খুশিতে থাকতে থাকতে দেহে কখন যে মরণ ব্যাধি রোগ বাঁধিয়ে ফেলেছি বুঝতেই পারিনি। হঠাৎ করে আমি অসুস্থ হয়ে পড়ি। কিছুদিন বাসায় বসে রেস্ট নিচ্ছিলাম আর ফার্মেসি থেকে ঔষধ এনে খাচ্ছিলাম, কিন্তু কোনো পরিবর্তন আসেনি, বরং আস্তে আস্তে আরো অসুস্থ হয়ে পড়েছি। শেষমেশ বাধ্য হলাম মেডিকেল যেতে। ডাক্তার চেক আপ করে বললেন ভালো কোনো মেডিকেল যেতে। ক্লিয়ারলি কিছুই বললেন না, শুধু বললেন খুব তাড়াতাড়ি ভালো কোথাও যেতে। তখন আমার শারীরিক কন্ডিশন আরো খারাপ। একটা ব্যাংকে আমার কিছু টাকা জমিয়ে রেখেছিলাম ভবিষ্যতের চিন্তা করে, আমাদের সন্তানের কথা চিন্তা করে। কথায় আছে, ভাগ্য কোন দিকে টান করবে কেউই বলতে পারবে না। সব মিলিয়ে 1.5 লাখ টাকার মতো ম্যানেজ করলো মিলি। ভালো মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ডাক্তার জানিয়ে দিল আমার লিভার ড্যামেজ এবং শেষ স্টেজে গিয়ে পৌঁছেছে। এখান থেকে আর ব্যাক করার সময় নেই। মেডিকেলে ভর্তি হলাম। মিলি চেয়েছিল আমাদের 2 পরিবারের সাথে যোগাযোগ করতে এবং জানাতে। আমি না করে দিয়েছি। যেখানে আমাদের কোনো মূল্য দেয়নি, সেখানে এই সময় এসে কাউকে কিছু
জানানোর প্রয়োজন মনে করছি না। আমার মতো সন্তান মরে গেলে তাদের কিছুই হবে না। আমার নিষেধ করায় মিলি আর যোগাযোগ করলো না। আমার হাতে আর সময় নেই, অল্প সময় এই পৃথিবীতে আছি। যতটুকু সময় আছে ততটুকু সময়ে মিলিকেই পাশে চাই। আমার খুব বাঁচতে ইচ্ছে করছে, ফুটফুটে সন্তানের বাবা হতে ইচ্ছে করছে, কিন্তু তা আর সম্ভব না। আমার যতটা কষ্ট হচ্ছে তা মিলিকে একটু বুঝতে দিই না। মিলির জন্য দোয়া করছি ও যেন ভালো থাকতে পারে, স্মৃতিগুলো সহজেই যেন ভুলে যেতে পারে। গল্পটা এখানেই শেষ হতে পারত, কিন্তু না, গল্পটা এখানেই নতুন করে শুরু হচ্ছে। একটা ভালোবাসার গল্প, একটা সুখে থাকার গল্প। আবিদের লিখে যাওয়া ডায়েরি থেকে এতক্ষণ পড়লাম ওর ভালোবাসার গল্প। আবিদ পৃথিবী থেকে চলে গেল। অ্যাম্বুলেন্স সাইরেন বাজিয়ে আবিদদের বাসার গেট থেকে ঢুকলো। সাইরেনের শব্দ পেয়ে সবাই ভিড় করে ফেলল। গাড়ি থেকে দুইটা লোক সাদা কাপড়ে মোড়ানো একটা লাশ উঠানে নামিয়ে রাখলো। আবিদের বাবা হেঁটে সামনে দাঁড়ালো। কার লাশ এখনো পর্যন্ত কেউই শিওর না। একটু পরে আরেকটা লাশ নিয়ে আবিদের পাশে রাখা হলো। হ্যাঁ, পরেরটা মিলির লাশ। আবিদের চলে যাওয়া মিলি মেনে নিতে না পেরে হসপিটালে বসেই হার্ট অ্যাটাক করে কিছুক্ষণের মধ্যে প্রাণটা চলে গেল। অল্প সময়ের মধ্যে একটা ভালোবাসার গল্প সমাপ্তি ঘটল। ভালোবাসা ভালোবাসাকেই কেড়ে নেয়। হসপিটালে অ্যাডমিট করার সময় আবিদের বাবার বাড়ির ঠিকানা দেওয়া ছিল, সেখান থেকেই লাশ নিয়ে আসছে। দুজনের মাথার কাছে ডায়েরিটা রেখে হসপিটালে মানুষ চলে গেল সব বুঝিয়ে দিয়ে। দুইটা লাশ কবরে পাশাপাশি শুয়ে আছে। ডায়েরি শেষ পাতায় কয়েকটা লাইন আবিদ লিখে রেখেছিল। ভালোবাসা পেয়েছি এবং ভালোবাসা হারিয়েছি। সব ভালোবাসা শেষটা সুন্দর হয় না, কারো কারোর জন্য ভয়ঙ্কর বেদনারও হয়ে থাকে। তবে পরিবারের ভালোবাসাটা আসলেই অনেক সুন্দর ছিল, যে ভালোবাসা সম্মানের কাছে ভিত্তিহীন। ভালোবাসা সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। মিলির আবিদ হয়েই থেকে গেলাম। শেষ হলো আজকের গল্প তুই শুধু আমার। লেখক আমার জানা নেই।